আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মূলত কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পদার্থের গঠনের সবগুলো সিকিউ নিয়ে কথা বলবো। যত ধরনের সিকিউ বোর্ডে আসতে পারে এবং যত ধরনের সিকিউ তোমার দেখতে হবে সবগুলো সিকিউ নিয়ে আজকে ভাইয়া কথা বলবো। আজকের ক্লাসটা করলে তোমার আর সিকিউ নিয়ে কোনো টেনশন থাকবে না। চলো শুরু করা যাক। চট্টগ্রাম 24 একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং খুবই সুন্দর একটা ম্যাথ। আমাদেরকে বলছে যে তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন? কারণ আমরা বলছিলাম কি এন এর মান যদি কি হয়, এখানে তৃতীয় শক্তি স্তর বলতে 3 হয়, তাহলে এল এর মানটা কত হবে? এল এর মান হবে 0 1 2। 0 স্ট্যান্ড ফর এস, 1 স্ট্যান্ড ফর পি, 2 স্ট্যান্ড ফর ডি। তাহলে এসপিডি। এফ এর জন্য কি কোনো অরবিটাল সংখ্যা আছে? না, তার জন্য এফ হয় না। এছাড়াও এল এর মানটা কখনোই, এল এর মানটা কি n মাইনাস ওয়ান পর্যন্ত না? তোমরা তো জানো 0 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত এল এর মানটা, তাই না? এখন 0 থেকে n মাইনাস ওয়ান, যেহেতু লাস্টের মানটাই হচ্ছে n মাইনাস ওয়ান, সেটা তো n এর সমান হবে না কখনো। n মাইনাস ওয়ান মানে একটা কম হবে, তার জন্য 3 কখনোই হইতে পারবে না। 3 না হওয়ার কারণেই এখানে আমরা f পাচ্ছি না, তার মানে 3f কখনোই পসিবল না। বুঝে গেছে? বুঝে গেছে? আমরা এমসিকিউতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, তোমরা আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। চলো এবার আমরা গ নাম্বারটা একটু ট্রাই করি। প্রোটন ও নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ পরমাণুর একটি অণুর ভর বের করতে বলছে। অণুর ভর, চলো দেখি আমরা। প্রোটন সংখ্যা বলে দিছে 9, তার মানে এটা কত? ফ্লোরিন। বুঝাইতে যাচ্ছে না 9? আচ্ছা, ভালো কথা। তাহলে ফ্লোরিন আমাকে বলে দিছে এটা কত? 10 আর এটা 9। ভালো কথা। আচ্ছা, এটা নিউটন সংখ্যা, তার মানে 19 হয় এটা, তাই তো? 90 আর 9। এবার আসো, আমাকে বলছে যে কিউ মোলটি একটি অণুর ভর বের করতে। চলো আমরা অণুর ভর বের করি। কিউ মোলের ভর, ভরটা কি হবে? 9 ইন্টু প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10 ইনভার্স 24। তার সাথে প্লাস প্লাস 10 ইন্টু 1.675 ইন্টু 10 ইনভার্স 24। তুমি একসাথে লিখবে। তাহলে আমি কি পাচ্ছি? আমি মূলত পাচ্ছি, দুটো একটু যোগ করে ফেলি। এটার মান আসলো কত ভাইয়া? এটার মান আসলো 33.1807, 18 লিখলে এনাফ, ইন্টু 10 ইনভার্স 23। এই যে এটার ভ্যালু আসলো, এটা এটার ভ্যালু আসলো এইটা। এটা কিসের একটা ভর? মোলের ভর। কিন্তু আমাকে বলছে অণু। এখন আমি জানি কি ফ্লোরিনের ভর কত? ফ্লোরিনের অণুটা করি আমরা জানি, ফ্লোরিন দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে যদি এটা দ্বিপারমাণবিক গ্যাস হয় তাহলে এটা কি F2 থাকে না? তার মানে আমি এটা দিয়ে জাস্ট 2 দিয়ে গুণ করে দিব। তাহলে তাহলে অণুর ভর ইন্টু 2 কত আসলো? 6.36 ইন্টু 10 ইনভার্স 23। হ্যাঁ, দ্যাটস ইট, হয়ে গেছে। বুঝে গেছে? আমরা একটা অণুর ভর বের করে ফেলছি। আচ্ছা চলো সামনে যাই। কি বললো 4 নম্বরে? গাণিতিক বিশ্লেষণের মধ্যে আর মৌলটি শনাক্ত করো এবং সংকেত লিখো। আর মৌলের আমাকে নিউক্লিয়াসের ভরটা দিয়ে দিছে এবং হচ্ছে নিউটন সংখ্যা বলে দিছে। এখন নিউটন সংখ্যা দিয়ে কিন্তু আমি বের করতে পারবো না, নিউটন সংখ্যা দিয়ে কি আমি বের করতে পারবো? না, নিউটন সংখ্যাতে অনেক কিছু চেঞ্জ হয়ে থাকতে পারে। এখন আমি প্রোটন সংখ্যাটা দিয়ে বের করতে পারবো। পি বের করে ফেলতে পারলে আমি সহজে বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে দেখো কি দেওয়া আছে। নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, আর প্রোটন সংখ্যা দেওয়া আছে। প্রোটন সংখ্যাটা দিয়ে যখন আমি প্রোটনের টোটাল ভরটা বের করে নিউক্লিয়াসের ভর থেকে বিয়োগ করে দিব। বুঝো নিউক্লিয়াসের ভরের মধ্যে কি আছে? এন প্লাস পি না? নিউটন আর প্রোটন। এখানে আমি নিউটন সংখ্যাটা 16টা আছে, 16টা নিউটনের সংখ্যা যখন আমি বাদ দিয়ে দিব, শুধু প্রোটন পড়ে থাকবে। এবং প্রোটনের ভরটা দিয়ে, একটা প্রোটনের ভর দিয়ে যদি আমি টোটাল প্রোটনের ভরকে ভাগ করে দিই, তাহলে আমি প্রোটন সংখ্যা পেয়ে যাব। প্রোটন সংখ্যা দিয়ে আমি পরমাণু বের করে ফেলতে পারি। চলো দেখি করি। আসো, আমার নিউক্লিয়াসের ভরটা কত দিয়ে দিছে? আমার এই যে নিউক্লিয়াসের ভর, মাস অফ নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু কত? 5.895 ইন্টু 10 ইনভার্স 23। আচ্ছা, এবার আসো, আমাকে এখানে টোটাল মাস অফ নিউটনটাকে বের করে ফেলাম। নিউটন কয়টা আছে? 16টা নিউটন আছে। ইন্টু নিউটনের ভর কত? 1.675 ইন্টু 10 ইনভার্স 24। জাস্ট গুণ করে দাও, আনসারটা কত আসলো? এটা 2.68 ইন্টু 10 ইনভার্স 20।
এটা কি ভাইয়া? এটা হচ্ছে টোটাল নাম্বার অফ নিউটন মাস, মানে টোটাল নিউটনের মাস। এখন নিউটনের মাসটা আমি টোটালটা থেকে বাদ করে দিব, তাহলে কি শুধু পড়ে থাকবে শুধু প্রোটনেরটা। তাহলে টোটাল মাস অফ প্রোটন যা হচ্ছে মাস অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াস মাইনাস মাস অফ নিউটন। এটা যদি আমি করে ফেলি তাহলে আমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে এটা বসাই দিই, তোমরা একটু খাতায় লিখবা। কথা বুঝে গেছে? এটার আনসারটা কত আসলো? 2.5 ইন্টু, হ্যাঁ 5 ইন্টু 10 ইনভার্স 20। এখন এটা কি টোটাল নাম্বার অফ প্রোটন। এটাকে যখন আমি প্রোটনের ভর সংখ্যাটা দিয়ে ভাগ করে দিব, নাম্বার অফ প্রোটন বের হয়ে যাবে। তাহলে এখন এটাকে প্রোটনের সংখ্যাটা কত? 1.67 ইন্টু 10 ইনভার্স 20, 20, 15 কত? 15, 15 কত ভাইয়া? প্রোটন সংখ্যা যদি 15 হয় সেটা কত হচ্ছে? ফসফরাস 1531 ফসফরাস। বুঝে গেছে? মনোটা শনাক্ত করতে পারছি আমরা। দেখছো কত সহজ, একদম সহজ, কিন্তু এনে জটিল কিছু করে নেই। নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন দুইটা জিনিস থাকে, একটা জিনিসের টোটাল মাসটা বের করছি, ওইটাতে 16টা থাকে। 16টা কি থাকে? নিউটন থাকে। 16টা নিউটনের টোটাল মাস বের করে বাদ করে দিলাম, শুধু পড়ে আছে কিসের মাস? প্রোটনের মাস। নিউটনের মাস যেহেতু বাদ করে দিছি, প্রোটনের মাসটা কি করলাম? জাস্ট ভাগ করে দিলাম তার সংখ্যা দিয়ে, মানে একটা প্রোটনের যতটুকু ভর ওইটা দিয়ে ভাগ করে দিলাম, একটা একটা প্রোটনের ভরটা দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম আমি 15টা কি আছে ওখানে প্রোটন। 15টা প্রোটন মানে সেটা কি? ফসফরাস। বুঝে গেছে? চলো সামনে যাই। প্রথমত একটি চিত্র দেওয়া আছে এবং আমাদেরকে বলছে চিত্র এ এর আয়নটি নিউক্লিয়াসের প্রকৃত ভর একটা দেওয়া আছে এবং আমাদেরকে বলছে তুমি একটু দেখো চিত্র এর মধ্যে কি দেখা যাচ্ছে। এখানে প্লাস টু এবং এখানে কয়টা ইলেকট্রন দেখা যাচ্ছে? 2, 8, 10, 18, 18 প্লাস 2। এখানের মধ্যে কয়টা প্রোটন আছে? আমরা কি জানি? নিউক্লিয়াসের ভরের মধ্যে নিউক্লিয়াসের প্রকৃত ভরটা দেওয়া আছে। নিউক্লিয়াসের প্রকৃত ভরের মধ্যে কি কি আছে বলতো? আমরা সবাই জানি নিউক্লিয়াসের মধ্যে মূলত কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে মূলত থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে এখন আমার এখানে দেওয়া আছে কয়টা? দেখো এখানে ইলেকট্রন আছে কত? 18টা, এবং হচ্ছে উপরে আরো 2 প্লাস, মানে দুইটা ইলেকট্রন চলে গেছে, দুইটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এখানে প্রোটনের নাম্বার কি? নাম্বার অফ প্রোটন কত? নাম্বার অফ প্রোটন কত? 18 যোগ 2 না, কারণ এখানে 2 প্লাস আছে, দুইটা ইলেকট্রন চলে গেছে। তাহলে 18 যোগ 2 মানে কত? 20টা নিউটন ছিল। এখন তাহলে চার্জে, তাহলে টোটাল ভরটা কত হবে? মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন কত হবে? 20 ইন্টু টোটাল মাস অফ প্রোটন। ওকে, টোটাল মাস অফ প্রোটনটা কত হবে? 20 ইন্টু প্রোটনের ভরটা কত ছিল? 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে এই যে এটা একটু আমরা করি, চলো। এটা কত আসলো ভাইয়া? 3.346 ইন্টু 10 ইনভার্স 24, ঠিক আছে? 10 ইনভার্স 24, এটা কি? আমাদের প্রোটনের ভরটা আসলো। এখন আমাদের প্রোটনের ভরটা তো পেয়ে গেছি, এখন তো নিউটনের ভরটা লাগবে, নিউটনের ভরটা বের করতে হবে। এখন টোটাল ভরটা থেকে এটা বিয়োগ করে দিলে তো হচ্ছে টোটাল, এখন কি? মাস অফ নিউট্রন, মাস অফ নিউট্রন। এটা কি? আমার এই টোটাল ভরটা থেকে, মানে আমার নিউক্লিয়াসের মধ্যে টোটাল ভরটা এখানে দেওয়া আছে, মানে প্রোটন আর নিউট্রন মিলে যা হয়। এখন আমার এখানে এই জিনিসটা হচ্ছে কিসের ভর ভাইয়া? প্রোটনের ভর। এটা কিসের ভর? প্রোটনের ভর। প্রোটনেরটা যদি আমি বাদ দিয়ে দিই নিউক্লিয়াস থেকে, কে রয়ে যাবে? শুধু নিউট্রন। আর আমাকে নিউট্রন সংখ্যা ওখান থেকে বের করতে বলছে। তাহলে চলো আমরা এই যে ডাইরেক্ট এখান থেকে এই যে এই মানটা থেকে বিয়োগ করে দিই। তো বিয়োগ করে দিলে আমার কত আসতেছে? 3.5 ইন্টু 10 ইনভার্স 23। কারণ এটা কি? টোটাল নাম্বার অফ নিউট্রন। এখন টোটাল নাম্বার অফ নিউট্রন থেকে যখন আমি একটা নিউট্রন ভর দিয়ে ভাগ করে দিব, তখন আমি পেয়ে যাবো টোটাল নাম্বারটা থেকে যখন একটা নিউট্রন ভর দিয়ে ভাগ করে দিব, কয়টা আছে তাই না? তো আমি ভাগ করে দিলাম 1.675 ইন্টু 10 ইনভার্স 20 ভাগ করে দিলে আমাদের আসতেছে কত? 20। তোমরা ভাইয়ের সাথে সাথে করবা এত ঠিক। আমাকে জিজ্ঞেস করছে যে কতটি নিউট্রন আছে, নিউট্রন সংখ্যাটা কত ভাইয়া? 20। বুঝে গেছে? বুঝে গেছে, আশা করি ক্লিয়ার। এখন চলো আমরা 4 নাম্বারটা ট্রাই করি। দেখো, দেখাও যে চিত্র বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহ ইলেকট্রন যোগফল 2n আসতে পারে। খুবই সহজ একটা কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন। এটা কিন্তু ভাইয়া বেসিক ক্লাসে বলছি। ওকে, দেখো n এর মান যখন 1 হয়, n এর মান 1 হয়, তখন কি হয়? প্রতিটি শক্তি স্তরে বলছে, তাহলে l এর মানগুলো আমরা বের করি। n এর মান যখন 2 হয়, l এর মান কি? l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত না, 0 থেকে n-1 পর্যন্ত l এর মান যেটা আছে এটা। তাহলে এখন n এর মান যখন 1, 1 - 1 কত? 0। তার মানে l এর মান তখন শুধুমাত্র 0। 0 রিপ্রেজেন্ট ফর, ওকে। আচ্ছা, এবার n এর মান যখন 2 হবে, তখন 0 আর 1, কারণ 2 - 1 কত? 1। আচ্ছা, এখানে কি? 0 রিপ্রেজেন্ট ফর s, 1 রিপ্রেজেন্ট ফর n, যখন 3 হবে তখন কি? 0, 1,
আশা করি বুঝছো। তারপরে n এর বিকল্প যখন 4 হবে 0 1 3 2। এই যে জিনিসপাতিগুলো এখন দেখো তো তুমি এখানে n এর s এর মধ্যে সর্বোচ্চ কয়টা আছে, তার মানে আমি এখানে পেলাম কি 1 s 1। এখানে কি পাবো আমি 2s qp। ওকে, এখানে কি পাবো আমি ps 0 তো s এর জন্য হয়, তারপরে হচ্ছে যে p p p p এবং হচ্ছে এখানে কি হয়, এখানে হয় 4s 4p 4d 4। কথা বুঝে গেছে। এখন এই যে জিনিসপাতিগুলো আছে এগুলো 2n স্কয়ার মানে নাকি আমি দেখবো। s অরবিটালে সর্বোচ্চ কয়টা আটে, দুইটা ভাইয়া। তাহলে আমার সর্বোচ্চ এখানে ইলেকট্রন কয়টা হলো, দুইটা হলো। এখানে কয়টা আটে, দুইটা। আর এখানে কয়টা, p তে 6টা। তাহলে 2 আর 6 কত হয় 8। এখানে দুইটা, এখানে 6টা, এখানে 10টা, এখানে কত হবে 8। আর এখানে দুইটা 6টা 10টা, এত 14টা না, তাই বেসিক ক্লাস থেকে এগুলো ভালোভাবে বুঝি। তাহলে এখানে কত হবে 30। আচ্ছা সূত্র দিয়ে নিলাম। প্রথমটাতে হচ্ছে কি 2n স্কয়ার না, তাহলে কি হবে 2 1 1 স্কয়ার মানে কত 1 স্কয়ার 1 2 একে 2 তারপরে 2n স্কয়ার কত 2 স্কয়ার না, 2 স্কয়ার পর 4 4 টু দা 8। এখানে 2 3 স্কয়ার 2 স্কয়ার মানে 9 9 টু কত 18। স্কয়ার যখন এটা 4 হবে তাহলে 2 4 স্কয়ার 4 স্কয়ার পর 16 16 ইনটু 2 32। দেখো তো তুমি সব মিলে গেছে না, 4 এর মধ্যে 32, 8 3 এর মধ্যে 18, 2 এর মধ্যে 8। তার মানে তুমি প্রথমে একটা ছক তৈরি করতে পারো, এটা একটা ছকের মধ্যে দিতে পারো। হ্যাঁ, তোমাদের এর মধ্যে দেখবা সুন্দর মতো ছক দেওয়া, এই ছকের মধ্যে দিয়ে তুমি এটা সুন্দর মতো ব্যাখ্যা করতে পারো। এবং হচ্ছে তুমি তারপরে বলবে যে হ্যাঁ 2n স্কয়ার কে সমর্থন করবে। এটা সবসময় মিলবে ভাইয়া। যখন আমাকে প্রধান কক্ষপথ দিয়ে দিবে, অ্যাড মিন ফর কি প্রধান কক্ষপথ, প্রধান কক্ষপথ দিয়ে দিবে, তখন আমার সূত্রটাই হচ্ছে 2n স্কয়ার। তাহলে এটা তো অবশ্যই মিলবে, সবসময় মিলবে এটা। ঠিক আছে, এটা কিন্তু একটা বোর্ডে আসছে, দিনাজপুর 25 আসছে। বুঝে গেছে। চলো সামনে যাই। ময়মনসিংহ 24 কি কোশ্চেন আসছে, আমাকে দুইটা দুইটা এডিটর দিয়ে দিচ্ছে। আচ্ছা মৌল কাকে বলে, মৌলিক পদার্থ মৌল ভাই বেসিক ক্লাসে বলছি না এগুলো সবগুলো। মৌল কাকে বলে, যাকে ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। নাইট্রোজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন, যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন যদিও এটা এই অধ্যায় না, তবে ভাই একটু হালকা করে বলে দিই। এই যে 7টা, এখন আমাকে বলছে নাইট্রোজেনের যোজনী, নাইট্রোজেনের যোজনী কত, কিন্তু নাইট্রোজেনের যোজনী স্বাভাবিকভাবে হচ্ছে 3 3 হয় 5 হয়, নাইট্রোজেন কিন্তু পরিবর্তনশীল যোজনী দেখায়। স্বাভাবিকভাবে ও কি করবে, এখানে 3টে জায়গা ফ্রি আছে না, 3টে জায়গা তো 3টে ইলেকট্রন গ্রহণ করতে পারে। কথা বুঝে গেছে, তার মানে স্বাভাবিকভাবে ওকে আমি 3 ধরতে পারি। কিন্তু যোজ্যত ইলেকট্রন মানে হচ্ছে যে ওর বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, বাইরের কক্ষপথে কয়টা আছে 1 2 3 4 5, তাহলে 5টা ইলেকট্রন আছে। তার মানে ওর যোজ্যত ইলেকট্রন হচ্ছে 5 আর যোজনী হচ্ছে 3। সাধারণভাবে 3 বলতে পারো, কিন্তু যোজনী 5ও কিন্তু হয়। কথা বুঝে গেছে। আচ্ছা এইটা এইটা আপাতত একটু বুঝতে হবে, তবে অন্য অধ্যায়ে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। এবার 3rd নাম্বারে আসো, মৌলটির যোজ্যতা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। আমাদেরকে গতে কি বলছে, আমাদেরকে গতে মৌলিক ভরবেগ নির্ণয় করতে বলছে, মানে এম ভি কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। এম ভি আর ইজ ইকুয়ালস টু কি এন এইচ ডিভাইডেড বাই কি কিউ পাই। আসো মানগুলো বসাই দিই। উদ্দীপকের মৌলটি আমরা দেখি 1s2 2s2 2p6, এখানে 10টা আছে, 2টা 12টা 18টা 19টা ইলেকট্রন, দ্যাটস মিন কি পটাশিয়াম। তার মানে এটা একটা পটাশিয়াম। পটাশিয়ামের সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন থাকে, এই যে এটা কিন্তু ভুল ইলেকট্রন বিন্যাস দেওয়া, এটা কিন্তু পটাশিয়ামে হয় না, এটা হয়। মনে আছে তো ভাইয়া, এটা কিন্তু ভাইয়া বেসিক ক্লাসে আলোচনা করছে এটা নিয়ে, যে 3D তে পরে যায়, 3D তে পরে যায়, আগে 4s এ যায়। বুঝে গেছে তো। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার সঠিক ইলেকট্রন বিন্যাস। আচ্ছা এবার আসো, তাহলে আমার n এর মান কত 4, তাহলে 4 কিন্তু প্লাঙ্ক ধ্রুবকটা মনে আছে তো 6.626 ইন্টু 10 ইনভার্স 34। আসো q ইন্টু 3.1416। আসো বসাই দিই আমরা এখন। এটা কাটাকাটি করলে তো 2 হয়। আনসার কত আসলো 4.2188 ইন্টু 10 ইনভার্স 30। এটাকে আমরা এটা লিখতে পারি বা আমরা লিখতে পারি 4.7। কোনো সমস্যা নেই, কথা বলতে এটা এটা লিখলো। বুঝে গেছে। এবার আসো, তারপরে কি বলছে, উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাস। চলো আমরা 4টা একটু করি। উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাস কোন পদ্ধতিতে,
বলে তুমি মনে করো, মানে কোন পদ্ধতি সঠিক বলে তুমি মনে করো। এটা নিয়ে ভাইয়া বেসিক ক্লাসে বিস্তারিত আলোচনা করছি, এখন তার কিছু বলার নেই। এখানে হচ্ছে এই যে সমস্যাটা হচ্ছে এই যে 3D1 ঢুকে গেছে, এটা আসলে 4S1 ঢুকবে। ভাই কেন বলছিলাম এখানে তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবা, তুমি বলবে যে n প্লাস l, যেটা হচ্ছে আউটবাউ নীতি মেনে চলে। ঠিক আছে, আউটবাউ নীতি মেনে চলে, আউটবাউ নীতি মেনে চলে। আউটবাউ নীতিটা কি? আউটবাউ নীতি হচ্ছে n প্লাস l তম রুল, n প্লাস l তম রুল। এখন দেখো 3D যেটা আছে, 3D এর n প্লাস l তম রুল কত? p প্লাস d এর ভ্যালুটা কত বলছিলাম? s p t d, t এর ভ্যালুটা 2 2, তাহলে এটা কত হচ্ছে 5। আর তুমি যখন 4s এরটা বের করবা, s এর ভ্যালু তো 0, তাহলে এটা 4 প্লাস 0 কত হয় 4। তাহলে কোনটা শক্তি কম? 4s এর শক্তি কম, 4s এর শক্তি কম। ইলেকট্রন কোনটাতে আগে প্রবেশ করবে? 4s আগে প্রবেশ করবে, 3D তে না। তার মানে তুমি বলবে যে কি দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সঠিক। তাহলে কি সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে সঠিক, এবং হচ্ছে কেন সঠিক? কারণ ওখানে 4s আগে ইলেকট্রন প্রবেশ করবে, 3D তে নয়। তার জন্য প্রথম পদ্ধতিটা হচ্ছে ভুল, দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সঠিক। বুঝে গেছে? এটা কিন্তু ময়মনসিংহ 24 আসছে। চলো আমরা আস্তে আস্তে সামনে যাই। দেখো এই যে একদম সহজ উদ্দীপকের চিত্রে মৌলের একটি পরমাণুর ভর এত গ্রাম এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। এখন আমরা তো জানি আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি? একটা মোলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কি? কার্বন 12 আইসোটোপের এর 1 ডিভাইড বাই 12, তাই না? চলো বসাই দিই। মান কত? 11.719 ইন্টু 10 ইনভার্স 24। আর হচ্ছে এখানে কত হবে? এখানে হবে যে 1.66 ইন্টু 10 ইনভার্স 24। আচ্ছা করে দিলে আমার আনসারটা আসলো 7.06। বুঝে গেছে? তাহলে এটার আপেক্ষিক পারমাণবিক ভরটা আমি বের করে ফেললাম। চলো লাস্টেরটা একটু দেখি কি বলছে। পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন চিত্রটি অধিক গ্রহণযোগ্য? এটা কার? এটা কার? এটা হচ্ছে রাদারফোর্ড, রাদারফোর্ডের, তাই না? এটা হচ্ছে রাদারফোর্ড। বলো তো কোনটা বেশি গ্রহণযোগ্য? আর এটা কি? এটা বোরের, তাই না? এখন কোনটা বেশি গ্রহণযোগ্য? বোর বেশি গ্রহণযোগ্য। তাই তো আমরা সবাই জানি কেন বোর বেশি গ্রহণযোগ্য। বোর কক্ষপথের ধারণা দিছে, কক্ষপথের ধারণা দিছে, বোর কক্ষপথের ধারণা দিছে, কৌণিক ভরবেগ বের করার সূত্র দিছে। হ্যাঁ, কৌণিক ভরবেগ বের করার সূত্র দিছে। তারপর হচ্ছে যে আরো কি দিছে? শক্তির পার্থক্য, শক্তির পার্থক্যর সূত্র দিছে। এটা কি মনে আছে তো? ডেল ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, তাই তো? তারপর হচ্ছে কি ভাইয়া সংক্ষেপে লিখতেছি, তুমি এগুলো আরো ব্যাখ্যা করবে যে এ মডেল এ তে আমরা কখনো কোনো শক্তির কক্ষপথের ধারণা পাইনি, কিন্তু মডেল বি তে আমরা কক্ষপথের ধারণা পেয়েছি, সেটা বৃত্তাকার কক্ষপথ। এবং কৌণিক ভরবেগ, মডেল এ তে কোনো কৌণিক ভরবেগের ধারণা আমরা পাই নাই, মডেল বি তে আমরা কৌণিক ভরবেগের ধারণা পেয়েছি, এবং সেটাকে mvr ইজ ইকুয়ালস টু nh ডিভাইড বাই 2 পাই। এবং হচ্ছে শক্তির পার্থক্যর কোনো সূত্র পাইনি আমরা, শক্তি কি হয় না হয় এটা আমরা কিছু জানতাম না, কিন্তু মডেল বি তে কি পাইছি? এটা পার্থক্য সূত্রটা পাইছি। ওকে, তারপরে হচ্ছে আরো কিছু আছে, যেমন ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি করছে? ভুল প্রমাণিত করছে। এই ম্যাক্সওয়েলের তত্ত্বটা এটার মধ্যে খাটছিল, কিন্তু বোর বলছে যে না, নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, কোনো অবাঞ্ছিত কোনো কক্ষপথে ওরা ঘুরতে পারে না, তার জন্য ওরা ঘুরে ঘুরে ভিতরের দিকে পড়বে না। বুঝে গেছে? ম্যাক্সওয়েলের তত্ত্বটা ভুল প্রমাণ করে দিছিল। এই টাইপের জিনিসপাতির জন্য পরমাণুর গঠনটা বেশি গ্রহণযোগ্য। কথা বুঝে গেছে? চলো সামনে যাই, আশা করি জিনিসটা বুঝে লিখতে পারবা। এবার কপারের দুইটা আইসোটোপ বলে দিছে এবং হচ্ছে পারমাণবিক ভর বলে দিছে, এটা তো আমরা সবাই জানি। এবং বলছে যে আচ্ছা পরমাণু কাকে বলে আমরা তো সবাই জানি, এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করে আসছি। এবং হচ্ছে যে রোগ নির্ণয় আইসোটোপের ব্যবহার, এগুলো বেসিক ক্লাসে আলোচনা করে আসছি। এই দুইটা স্লাইড তুমি দেখলেই মনে হয় যে আমরা কোথায় কোথায় রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে, চিকিৎসা ক্ষেত্রে, এসব ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিসপাতিগুলো আলোচনা করে আসছিলাম। কথা বুঝে গেছে? উদ্দীপকে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো, তাহলে শতকরা পরিমাণটা নির্ণয় করতে বলছে। আচ্ছা ধরি, ঠিক আছে, আমরা গ নাম্বার আনসার করি। ধরো যে কপার 63 এটা আছে x%, মানে প্রকৃতিতে কপার 63 আছে কত x%। আচ্ছা তাহলে কপার 65টা কত পার্সেন্ট হবে? 100 মাইনাস x%, তাই না? এটা যদি x% থেকে যায়, 63টা যদি x% থাকে, তাহলে 65টা কয় পার্সেন্ট থাকবে? 100 মাইনাস x%, তাই তো? আচ্ছা ভালো কথা। আমরা তো এবার কি জানি? আমরা জানি যে
আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি, জাস্ট হচ্ছে 63x গুণ করে দিলাম, হ্যাঁ, প্লাস তারপরে কি 100 মাইনাস এক্স ইন্টু কত 65, তাহলে এইটা ডিভাইড বাই কত হবে 100 হবে। এটার ভ্যালু আমাকে বলে দিছে না, এটার ভ্যালু কত 63.5। চলো এটা কত 63x প্লাস এটা কত 65 কে 100 দিয়ে গুণ করলে কত 6500 মাইনাস 65x। ঠিক আছে, এটাকে প্রথমে এটা দিয়ে গুণ করলাম, এটাকে তারপর এটা দিয়ে গুণ করলাম, ওকে, তারপরে ডিভাইডেড বাই 100। দেখো এখানে 63 আর এখানে মাইনাস 65, তাহলে আমার কত থাকে মাইনাস 2x না, মাইনাস 2x। আচ্ছা ভালো কথা, ভালো কথা, তাহলে এখানে মাইনাস 2x 65 আর 100 পাশে চলে গেলে কি হয়ে যাবে 6350। এখন দেখো এইটা ওই পাশে চলে যাবে, এটাকে আমি কারণ x কে তো সিঙ্গেল রাখবো, তাহলে মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 6500 এই পাশে চলে আসলে কত হয়ে যাবে মাইনাস 150। তাহলে মাইনাস মাইনাস কাটা 2x ওই পাশে চলে গেলে x ইকুয়ালস টু কত 75%। তাহলে x যদি 75% হয় মানে x টা কত ছিল, কপার কপার 63টাকে আমরা x ধরছিলাম না, ওটা হচ্ছে 75%, কপার 65 সেটা কয় পার্সেন্ট হবে 100 মাইনাস 75 মানে কত 25%, as simple as that। বুঝে গেছে, একদম সহজ কিন্তু, একদম সহজ। চলো তারপরে আমরা লাস্টেরটা দেখি, উদ্দীপকের মূলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কিনা। ভাই একটু আগে বলে আসছিলাম, কপারেরটা কিন্তু ভাইয়া দেখেই দিছিলাম। কপার কত হয় ভাইয়া, কপার হয় 29। 29টা কেন ব্যতিক্রম হয়, কারণ হচ্ছে যে এটা হওয়ার কথা ছিল কি 1s2 2s2 2p6, তারপরে কি 3s2 3p 3d9 আর হচ্ছে 4s1 2, এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হয় না। কেন হয় না, কারণ হচ্ছে যে এখানে দুইটা হয় তো, আর 29-এর 9টা এখানে ঢুকে যায়, কিন্তু এটা হওয়ার কথা না, এটা হয় না। কেন হয় না, হয় কি, তাহলে হয় কি ভাইয়া, হয় হচ্ছে যে এটা কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 18টা 3d d বলে যে কি আমাকে একটা দিয়ে দাও 10 হয়ে যায় আর 4s1 হয়। এই যে 4s2টা একটা দিয়ে যে দেয়, এই ব্যতিক্রমটার কারণে ওরা ব্যতিক্রমী, মানে আউটবাউ নীতিটা ব্যতিক্রম দেখায়। কথা বুঝে গেছে, তার জন্য ইলেকট্রন বিন্যাসটা সাধারণ নিয়মের ব্যতিক্রম। একদম সহজ না, এটা ভাইয়া বেসিক ক্লাসে আলোচনা করছি। তাহলে চলো সামনে যাওয়া যাক। এবার আমাদেরকে কি বলছে, উদ্দীপকে ওয়াই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ওয়াই মোল কোনটা, এই যে এটা, এটা এটার আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাকে নির্ণয় করতে হবে। এই যেখানে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, তাই না, পার্সেন্টেজ গুলো দেওয়া আছে। আচ্ছা তাহলে এখন আমি পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভরটা কিভাবে বের করব, মনে আছে তো, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি ছিল, সমান সমান ছিল যে পার্সেন্টেজের সাথে তাদের সংখ্যাগুলো গুণ হয়, তাহলে হচ্ছে 32 ইন্টু 95 প্লাস 33 ইন্টু 0.75, ওকে, তারপরে হচ্ছে যে প্লাস 34 ইন্টু 4.25 ডিভাইডেড বাই, ক্যালকুলেটর চাপো, আমার আনসারটা কত ছিল 30.09, এক্স্যাক্টলি কি 36। তার মানে এটা কি একটা ফসফরাস, বুঝে যাচ্ছে এটা 32, হ্যাঁ 32 33 34 এগুলো আছে, এটা একটা ফসফরাস। এটা নিয়ে আর কি বলবো ভাইয়া, এটা নিয়ে যে বেসিক ক্লাসে আমাদের আলোচনা আছে, হ্যাঁ টেকনিশিয়ান 99 এটা ছবি তুলে, এটা ছবি তুলে, তারপর হচ্ছে কোবাল্ট 60 কি করে, এটা হচ্ছে যে টিউমারের চিকিৎসা করে, টিউমারের চিকিৎসা করে, ওকে, তারপর হচ্ছে আয়োডিন, আয়োডিন 131 এটা কত, এটা হচ্ছে থাইরয়েডের গ্রন্থি, থাইরয়েডের গ্রন্থি, ওকে, তারপর হচ্ছে যে 32 লিথিয়ামের চিকিৎসা হয়। তারপরে ফসফরাসটা কিসে ব্যবহার হয়, কৃষিকাজে ব্যবহার হয়, কৃষিতে ব্যবহার হয়। তারপর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনও কৃষিতে ব্যবহার হয়। কথা বুঝে গেছে, এই জিনিসপাতিগুলো সুন্দর মতো লিখে দিও, বেসিক ক্লাসে ভাই এটা আলোচনা করছি, এগুলো লিখে দিলে বুঝবেন। তারপরে সামনে যাই চলো, কি বলছে, চিত্র 1 অনুযায়ী কক্ষপথে, চিত্র এ এর কক্ষপথে না থেকে পড়ে যাওয়া বা বেরিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা এটা, এটার মানে কি, এই যে এটা কি, এটা হচ্ছে সৌরজগতের ন্যায়, তার মানে কি রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ডের মডেল, হ্যাঁ রাদারফোর্ডের মডেলে এই যে এটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে ঘুরে বেরিয়ে কেন যায় না সেটা ব্যাখ্যা করতে বলতে আমাকে মূলত। এটা একদম সহজ, রাদারফোর্ড আমাদেরকে বলছে না কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা প্লাস আধানে যুক্ত হয় এবং আমাদের কি থাকে, দূরে কে থাকে, ইলেকট্রন থাকে,
যেটা হচ্ছে কি মাইনাস আধান লিখতে হয়। এখন এই প্লাস এবং এই মাইনাস একটা স্থির তড়িৎ বলক্রিয়ায় আকর্ষণ করে, একজন একজনকে আকর্ষণ করে, এবং আকর্ষণ বলের জন্যই তারা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে এবং একে অপরকে ছেড়ে যায় না। তার মানে এটা কি, এটা হচ্ছে যে স্থির স্থির তড়িৎ আকর্ষণ। এই স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য কি করে, এরা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, কিন্তু কখনো ছুটে চলে যায় না। কথা বুঝে গেছে? রাদারফোর্ড এটাই আমাদেরকে বলছিল। তোমাদের গাইড বইগুলোতে আরেকটা ব্যাখ্যা দেওয়া আছে, যেটা হচ্ছে যে কেন্দ্র বিমুখ বল এবং হচ্ছে কেন্দ্রমুখী বল। এই জিনিসটা আসলে পুরোপুরি সত্য না, তোমরা ইন্টার উঠলে বুঝতে পারবে এটা, ঠিক আছে? এইটা লেখার দরকার নাই তোমাদেরকে, ভাইয়া যেটা বলছি স্থির তড়িৎ আকর্ষণ বল, মানে রাদারফোর্ড যেটা বলছে মূলত, হ্যাঁ, যেহেতু এটা রাদারফোর্ডের মডেল, ও যেটা বলছে সেটাই তো চলবে, তাই না? মানে তোমার ভাত তুমি হচ্ছে যে ডান হাতে খাবা, কিন্তু ডান হাতে 3 আঙ্গুল দিয়ে খাবা নাকি 5 আঙ্গুল দিয়ে খাবা, ওটা তোমার ইচ্ছা না। তো হচ্ছে ওরকম আর কি জিনিসটা রাদারফোর্ড মডেলের মধ্যে রাদারফোর্ড যেটা বলছিল সেটা হচ্ছে তড়িৎ আকর্ষণ বল। ঠিক আছে, তোমাদের গাইড গুলোতে কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা একটু ঝামেলাপূর্ণ, এটা তোমরা ইন্টার উঠলে ভালোভাবে বুঝতে পারবা। ইনশাল্লাহ যদি ভাইয়া সুযোগ পাই তোমাদের এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। বুঝে গেছে? তাহলে এটা উত্তরটা দিবে কি স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য। কিসের জন্য ভাইয়া? স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য। ওকে, চলো সামনে যাই। আশা করি এটা বুঝছি, হ্যাঁ, কারণ ইলেকট্রন নেগেটিভ, নিউক্লিয়াস পজিটিভ, দুটো একটা আকর্ষণ করে স্থির তড়িৎ আকর্ষণ বল। চলো সামনে যাই। কি বলতে, চিত্র 2 এ পারমাণবিক গঠনে একটা সমস্যা দেখাও। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বটা না? এটা কি ম্যাক্সওয়েলের তত্ত্বটা না, যে একটা ইলেকট্রন যদি ঘুরতে থাকে ও অসীম সময় পর্যন্ত ঘুরতে পারবে না, ও ধীরে 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 কোথায় পড়বে, নিউক্লিয়াসে আপতিত হবে, এবং একটা সময় ওর ব্যাসার্ধটা ছোট হইতে 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 নিউক্লিয়াসের উপর আপতিত হয়েছে। তাহলে এই জিনিসটা যদি হয়ে যায়, তাহলে তো পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, নিউক্লিয়াসটা ডাস্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাই না? তাহলে এটা একটা সমস্যা দেয়। এটা মির্জাপুর ক্যাডেট কলেজে 25-এ আসছিল। নিউক্লিয়াসে যেহেতু এখানে এখানে পজিটিভ, নিউক্লিয়াস যেহেতু পজিটিভ, হ্যাঁ, নিউক্লিয়াস যেহেতু পজিটিভ, একটা ইলেকট্রন যখন এখানে ঘুরতে থাকে তখন ও কি করে, ও চারদিকে ঘুরতে থাকে এবং ধীরে ধীরে ও যখন শক্তি হারাতে থাকবে। এটা কি বলছিলেন? ম্যাক্সওয়েল বলছিলেন। ম্যাক্সওয়েল স্যার বলছিলেন যে এটা ধীরে ধীরে ঘুরে ঘুরে একটা সময় নিউক্লিয়াস আপতিত হবে, কারণ শক্তি হারাতে থাকবে। কিন্তু বোর এসে বলছেন যে না, আমার ইলেকট্রনটা কি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, হ্যাঁ, আমার ইলেকট্রনটা কি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, ও নিচে যেতে পারবে না, ও n=1 এর নিচে যেতে পারবে না। বুঝে গেছে? উপরে যেতে হলেও শক্তি গ্রহণ করবে আর উপরে যেতে পারবে, কিন্তু n=1 এর নিচে যেতে পারবে না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি, রাদারফোর্ডের সাথে এই মডেলটা ভুল হয়েছে, তার জন্য এই ভুলটাই এখানে লেখা। বুঝে গেছে? চলো চলো সামনে যাই। আচ্ছা, সেন্ট গ্যাগরি হাই স্কুলের খুবই সুন্দর একটা কোশ্চেন আসছে, চলো আমরা এটা একটু সলভ করি। বোর পরের মডেল অনুযায়ী হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তরে n এর মান, তৃতীয় শক্তি স্তরে বলছে দ্বিতীয় শক্তি স্তরে নামার সময়, মানে n=3 থেকে n=2 তে নামছে। ভালো কথা। এখন বলছে শক্তি নামার সময় এতটুকু শক্তি ত্যাগ করছে, আমরা তো জানি ত্যাগ করছে। এখন আমরা, আচ্ছা চলো এখানে কি বলছে, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়? ক নাম্বারটা একটু দেখি তো। হাইড্রোজেনের 8টা টোটাল আইসোটোপ থাকে, তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কত? প্রকৃতিতে পাওয়া যায় 3টা। বুঝে গেছে তো? আর 4টা কিছু হয়, আর 4টা ল্যাবরেটরিতে হয়। বুঝে গেছে? ক্লিয়ার সম্ভব না কেন, একটু আগে আলোচনা করে আসলে, কারণ এফ এর মানে এক্ষেত্রে কি হয়ে যায়, এফ এর মান তো 3 এন এর মান আর এফ এর মান সমান হয়ে যায়। এটা 3 নাম্বারটা আমরা মনে করতে একটু লিখতে সর্বদা del E equals to H E H P lambda। তাহলে এখানে জাস্ট ডেল E এর মান তো বলাই আছে, ডেল এর মান কত? এই যে এটা হচ্ছে del, ঠিক আছে? যেটা যদি শক্তি বের হয়ে গেছে, তাহলে আমরা কিসের, আমাদেরকে বলতে যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, ল্যামডার মান বের করতে, তাহলে এই দুটো আমরা কি ইন্টারচেঞ্জ করে ফেলতে পারি না? পারি না। তাহলে আমরা কি জানি, ল্যামডা ইকুয়াল টু H3 ডিভাইড বাই del। আচ্ছা, এবার আসো মানগুলো বসাই দাও। এইচ এর ভ্যালুটা কত? 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু সি এর ভ্যালুটা কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এর ভ্যালুটা আমাদেরকে যে এখানে দেওয়া আছে 3.0527 ইন্টু 10 ইনভার্স 22। আর এখানে যেহেতু আমাদেরকে কিলোজুল দেওয়া আছে সেটার জন্য আমরা ফি দিয়ে দিলাম। এখন এটা সলভ করে ফেললেই আমার আনসারটা চলে আসবে। তাহলে এটার ভ্যালু আসলো 6.512 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে যে এত মিটার। বুঝে গেছে? এই কয়েকটা যদি তুমি করে ফেলো আর কোনো ধরনের সিকিউ নিয়ে কোশ্চেন থাকবে না। আশা করি এই ক্লাসটা করলে তোমার এই পুরো অধ্যায়টাই কভার হয়ে যাবে এবং এই অধ্যায় নিয়ে কোনো ডাউট থাকবে না।
ইনশাল্লাহ তুমি এই অধ্যায় থেকে ভালো একটা নাম্বার এনশিওর করতে পারবে, এবং হচ্ছে তোমার যে নোটটা আছে ওই নোটের ছবিটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।